আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি এবং দোয়া করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কামনা করে আজকের ভিডিওটা শুরু করলাম। মানুষ কতটা সুখী সেটা তার মানসিকতার উপরই নির্ভর করে। আসলে আমাদের সাথে যে পরিস্থিতিগুলো ঘটে প্রতিনিয়ত, সেগুলোকে আমি কোন মাইন্ডে নিচ্ছি, ভালো নাকি খারাপ, ইগনোর করেছি নাকি গায়ে মেখে নিচ্ছি, সেটার উপরেই কিন্তু আমাদের সুখ শান্তি, আমাদের মন খারাপ মন ভালো বিষয়টা নির্ভর করে। তখনই আমরা শান্তি পাবো যখন আমরা মানুষের খারাপ কাজগুলো দেখেও চোখ বন্ধ করে রাখবো, খারাপ কথাগুলো শুনেও কান বন্ধ করে রাখবো এবং মনকে বলবো যে কিছুই হয়নি, ইগনোর করব। তাছাড়াও যখন আমরা আমাদের মনের কথা শুনবো, আমরা আমাদের মনকে, আমরা আমাদের চিন্তাকে, আমরা আমাদের নিজেকে ফ্রেশ রাখতে পারবো, ত্রুটিবিহীন রাখতে পারবো, তখনই আমরা শান্তি পাবো। তাই সব সময় আমাদের উচিত আমাদের বিবেকের কথা শোনা, আমাদের মনের কথা শোনা, আমাদের নফসকে দমন করা। যাই হোক, এই তো রাতে ভিজিয়ে রাখা প্লেটগুলো আমি সকালবেলা ধুয়ে নিয়েছি। রাতে আমি প্লেটগুলো ভিজিয়ে রাখি। রাতে যে খাবারগুলো খাই যে প্লেটের মধ্যে, ওই প্লেটগুলো আমি ভালোভাবে সাবান দিয়ে না ধুলেও ভাতের বা তরকারির যে এঁটোটা বা হলুদ বর্ণটা সেটা ধুয়ে রাখি। এতে করে হচ্ছে আমার প্লেটগুলো বা গ্লাস চামচ এগুলোতে হলুদ বর্ণ এঁটে যায় না। তাছাড়া যদি এভাবে খাবার সদ্যে বা ময়লা সদ্যে রেখে রাখা হয় তাহলে পোকামাকড়, তেলা পোকা, টিকটিকি, বিভিন্ন বিষাক্ত পোকামাকড় এসে কিন্তু প্লেটে আটয়। তাছাড়া হচ্ছে যে খারাপ জিনগুলো থাকে বাসার মধ্যে, ওরাও কিন্তু এই খাবারগুলোতে এসে মুখ দেয়। এটা আমার কথা না, এটা আমি একটা বয়ানে শুনেছি কিংবা হাদিসেও দেখেছি। যাই হোক, এবার আসুন আমি দেখাবো যে মাত্র 20,000 টাকার মধ্যে আমরা 3 জনের সংসার, শহরের বাড়ির মধ্যে। তাছাড়া বর্তমান খরচ পরিস্থিতি তো আপনারা জানেনই কি পরিমাণ জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি। এই ঊর্ধ্বগতিতে আমি কিভাবে 20,000 টাকা দিয়ে আমার সংসারটা চালাচ্ছি এবং সাথে সেভিংসও করতেছি। এখানে আমি আয় 30,000 টাকা লিখেছি। আচ্ছা, পরে বুঝবেন 30,000 টাকা কেন লিখেছি। জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো, যেমন বাসা ভাড়া বা বাড়ি ভাড়া। আমাদের বাড়ি ভাড়া 6,500। এরপর হচ্ছে গ্যাস বিল, গ্যাস লাইনের গ্যাস, তো ওটা হচ্ছে 1100। বিদ্যুৎ বিল আসে আমাদের 500 থেকে 700। শীতকালে একটু বেশি কম আসে, আর হচ্ছে গরমকালে একটু বেশি আসে। আর বাড়ি বলতে আমার শ্বশুর বাড়িতে 8,000 থেকে 10,000 টাকা দিয়ে থাকি। বেশিরভাগ সময়ে 10,000 টাকাই দেওয়া পড়ে, সেজন্য আমি এই 10,000 টাকা বাদ দিয়ে দিয়েছি। আয় লিখেছি 30,000। 30,000-এর মধ্যে যদি আমি আমার শ্বশুর বাড়ির কথা বলি যে ওখানে 10,000 টাকা দিই, তাহলে আর থাকে 20,000। এই 20,000 দিয়েই কিন্তু আমরা চলি। তো এবার হচ্ছে আমাদের খাবার খরচের মধ্যে এখান দিয়ে লেখার সময় ক্যামেরাটা একটু পিছনে পড়ে গিয়েছে, আমি খেয়াল করি নাই। এখানে আমি লিখেছি যে মাছ আমাদের 1,800 টাকা। আগে কিন্তু 1,500, 1,200, 1,000 এরকম করেই হয়ে যেত, কিন্তু এখন মাছের যে দাম বাড়ছে, এই 1,800 টাকাই লাগে, কিংবা হচ্ছে একটু কম বেশি লাগে। আর এখানে মুরগি হচ্ছে 1,200 টাকা। গরুর গোস আমরা প্রত্যেক মাসে আনি না, 2-1 মাস পর আনি। 1,400 টাকা, 2 কেজি 3 কেজি করে আনি। এখানে শুকনো বাজার বলতে ওই দিন আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে আমার মুদি বাজারগুলো কি। তো আলু পেঁয়াজ তেল বাদে আলু পেঁয়াজ সহ, আলু পেঁয়াজ যদি আমি 5 কেজি করে আনি তাহলে কিন্তু আমার 2,500 টাকায় এসে যায় শুকনো বাজার, একদম A to Z। চাউল হচ্ছে 20 কেজি 63 টাকা করে যদি আনি তাহলে আমাদের 1,500 টাকা এসে যায় 20 কেজি কিন্তু আমাদের 1 মাসের বেশি চলে যায়, আমাদের 15 কেজি হলেই যথেষ্ট। আর এখানে সরিষার তেল, আমার একটু লেখায় সমস্যা হয়ে গিয়েছে, যাই হোক এখানে হচ্ছে 5 কেজি সরিষার তেল
যদি আনি 195 টাকা করে, তাহলে কিন্তু 1000 বা 1100 এরকম চলে আসে। তো আমি এখানে লিখতে একটু ভুল হয়ে গিয়েছে। এরপর হচ্ছে অন্যান্য আসবাবপত্র। দেখা গেছে যেহেতু নতুন একটা সংসার, নতুন সংসারে বুঝিনি তো সব কিছুই লাগে, প্রয়োজনীয় অপ্রয়োজনীয়। অপ্রয়োজনীয় বলতে কি মানে একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য তো কিছু না কিছু খরচ করতেই হয় বাসার এটা সেটা কেনার জন্য। এরপর হচ্ছে ফল আমরা 1000-1200 এরকম করে যায়। এরপর হচ্ছে আরাপের জন্য 500 টাকা, আর হচ্ছে তরকারি 1500, ঔষধ 1000। তো এভাবে করে খরচগুলো হয়। দেখা গেছে আমরা এক মাসে যদি এই বাজারগুলো করি, ধরেন একদম শূন্য থেকে, ধরেন আমার বাসায় কিছুই নেই, আমি প্রথম মাসেই বাজারগুলো করলাম, কিন্তু পরবর্তী মাস আস্তে আস্তে দেখা গেছে কিছু বাজার শেষ হয়ে যায় সময় মতো, আবার দেখা গেছে কিছু বাজার শেষ হয় না। তো যেগুলো শেষ হয় না সেগুলো আর কিনা লাগে না, এই কম বেশ করে আমাদেরকে পরবর্তী মাসে কিনতে হয়। যেমন এই মাসে আমার খরচ হয়েছে 19,000 বা 18,000। পরবর্তী মাসে দেখা গিয়েছে কিছু বাজার রয়ে গিয়েছে, পরবর্তীতে আমি আর 18,000 19,000 খরচ করতে হয় না, 15-16 বা 13-14 মধ্যে হয়ে যায়। এভাবেই করে কিন্তু আমাদের সংসারটা চলতেছে। আর সেভিংসের যে কথাটা সেটা হচ্ছে আমাদের এক মাসের বাজার রয়ে গেলে পরবর্তী মাসে যে টাকাটা রয়ে যায় বা যে টাকাটা খরচ করতে হয় না, সেটাই হচ্ছে আমাদের সেভিংসের উৎস। তার উপর আরেকটা আছে, সেটা হচ্ছে আরাফের বাবা যদি ওভারটাইম বেশি হয় তাহলে কিন্তু সেখান থেকেও একটা কিছু অ্যামাউন্ট আসে, ওই টাকা থেকেও কিন্তু আমরা সেভিংস করে ফেলি। তো অনেক ইদানিং দেখি যে অনেক আপুরা ব্লগের মধ্যে এই জিনিসগুলাই বেশি দিচ্ছে, যে কিভাবে সেভিংস করা যায়, কিভাবে 1 কেজি গোস্ত 1 মাস নেওয়া যায়, কিভাবে খুব কম খরচে চলা যায়। হ্যাঁ, ঠিক আছে, সেভিংস করা ভালো, কম খরচ করা ভালো, কিন্তু আপনার যে পরিশ্রম করতেছে, হয়তো আপনার পড়ে না, কিন্তু আপনার হাজব্যান্ড যেরকম পরিশ্রম করতেছে এই টাকাগুলো আনার জন্য, সেই অনুযায়ী যদি তাকে খাবার না দেওয়া হয়, সেই অনুযায়ী যদি তার শরীর সেই অনুযায়ী খাবার না পায়, তাহলে কিন্তু এটা মোটেও ভালো কথা না। আমরা যারা শহরের বাড়িতে থাকি, ব্লগ করি, আসলে বেশিরভাগ আপুদের হাজব্যান্ডরাই হচ্ছে চাকরি বাকরি করে। তো এদের চাকরি বাকরি যখন এরা করে, এই যে টাকাগুলো আনতেছে, মাসিক একটা বেতন আসতেছে, এটা তো আর এমনি এমনি আসতেছে না, অবশ্যই অনেক বেশি পরিশ্রম করতে হয়। মানসিক শারীরিক অনেক চাপ, প্রেশার, অনেক বেশি ক্লান্তি এগুলো নিয়েই কিন্তু তাদের এই জীবনটা পার করতেছে। তো তাদের এই মানসিক প্রেশার, চাপ, শারীরিক প্রেশার এগুলোর ঘাটতি পূরণ করতে হলে তাদেরকে পুষ্টিকর খাবার এবং প্রয়োজন অনুযায়ী যে ভালো খাবারগুলো দরকার সেগুলোই কিন্তু দেওয়াটা প্রয়োজন। সেভিংসের কথা চিন্তা করে যদি আমরা এরকম এক প্রকার কিপটামি বলি, যদি সেভিংসের কথা চিন্তা করে আমরা প্রয়োজন অনুযায়ী সেটা মেটাতে না পারি, তাহলে কিন্তু একটা সময় হিত বিপরীত হতে পারে। তাই আমি এটা মাথায় রাখি যে যতটুকু পরিশ্রম সে করে ততটুকু সেই পরিমাণ খাবার যাতে তাকে দিতে পারি। আসলে হাজব্যান্ডকে সুস্থ রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। হাজব্যান্ড সুস্থ থাকলে আপনার টাকা আসবে, সেভিংস করতে পারবেনই এক সময়। যাই হোক, এই বিষয় নিয়ে আর কথা না বাড়াই। এরপরে আমি হচ্ছে আমার রুমগুলো ঝাড়ু দিয়ে ফেললাম, পরিষ্কার করে ফেললাম। দেখতেই পেয়েছেন আমি আমার তরকারিগুলো কিন্তু কেটে নিয়েছি। এটা কিন্তু ভোরবেলার কাজ, তখন আমি প্রায় 7:30 কিংবা 8টা নাগাদ এই কাজগুলো করে ফেলছি। নাস্তাও এখনও বানাই নাই। তো তরকারি আগে আজকে বসিয়ে দিয়েছি, রান্না বসিয়ে দিয়েছি। এই পৃথিবীতে যদি কাউকে বন্ধু বানাতে হয়, তাহলে অবশ্যই তাকে যাচাই করে নাও। মানুষের মুখের উপরে যে মুখোশ থাকে তা চিনতে মানুষ বড়ই ভুল করে। দীর্ঘ সময় অপেক্ষা করো, দীর্ঘ সময় পর তার সাথে সব কিছু শেয়ার করো, যদি সে উপযুক্ত হয়। যে কথাগুলো তার কাছে বলবে সেগুলোর উপযুক্ত কিনা সেটা যাচাই করো। কথাগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ, খুবই সত্য কথা। এগুলো আসলে যদি মাথায় নেওয়া যায়, যদি আসলে বাস্তবেই সেটা করা যায়, তাহলে কিন্তু আমরা উপকৃত হব না, অবশ্যই উপকৃত হব। আর যদি সেটা না করা হয় তাহলে কিন্তু আমাদের বিপদের শেষ থাকবে না।
কেননা কথা হচ্ছে এমন একটা জিনিস যেটা সবচেয়ে বড় আমানত। আর এই আমানত যারা রাখতে পারে না তাদের সাথে আসলে সে আমানতগুলো শেয়ারও করা উচিত না। আর সবচেয়ে বেশি ভালো হবে যদি চুপ থাকা যায়। বন্ধু মহলে বেশি ব্যাপাস কথাবার্তা বা বেশি কথাবার্তা বলাটাও ঠিক না। যাই হোক, এখানে হচ্ছে আমার হাজবেন্ড সকালবেলা নাস্তা নিয়ে আসছে। তো মাসের প্রত্যেকটা দিনই দেখা গেছে আমরা বাসার মধ্যে নাস্তা বানাই, বাসার নাস্তা খায়, বাহিরের নাস্তা খুব কম খায়, একদম ঠেকায় না পড়লে খায় না। আর 2-1 দিন হচ্ছে বাহির থেকে নাস্তা নিয়ে আসে, ভালো ভালো নাস্তাই আনে, চিকেন সবজি কিংবা স্যুপ, এরপর হচ্ছে হালুয়া হালিম এগুলো নিয়ে আসে। আজকে সবজি নিয়ে আসছে আর হচ্ছে পরোটা নিয়ে আসছে, আজকে একটু নিয়ে আসছে। যাই হোক, তারপরও ভালো লাগলো। যে নাস্তায় আনুক না কেন, বাহির থেকে এনে যদি বাসার মধ্যে 3 জনে মিলে একই প্লেটের মধ্যে খাই ভাগাভাগি করে, সেটার মজাটাই হচ্ছে অন্যরকম, আলাদা। এই তো হচ্ছে বিস্কিট নিয়ে আসছে। এটা যে বিস্কিটগুলো আমি এখন ঢেলেছি ছোট ছোট, সেগুলো হচ্ছে একটু টক টাইপের, লংটা টাইপের, ভালোই লাগে। আর এগুলো হচ্ছে চিনির বিস্কিট টোস্ট। তো সুগন্ধা থেকে বিস্কিটগুলো এনেছে, ভালো লাগে খুবই। আমার ছেলেও খুব পছন্দ করে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।